আহ শাওন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম শাওন ভাই। ওয়ালাইকুম সালাম সুজন ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আপনি আছেন কেমন ভাই? আছেন ভাই? জি ভাই। আলহামদুলিল্লাহ। ওকে ভাই, তাহলে আমি আমি আছি এবং আপনাদের শাওন ভাই, আপনাদের প্রিয় শাওন ভাই। হ্যাঁ, ভাই হ্যাঁ। তাইফুর বলতেছিল যে, সুজন ভাই আমি শাওন ভাই বলতেছি না এতক্ষণ। সুজন ভাই শাওন ভাই 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 ঠিক আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, ওকে। আ- আবার অনেকে ভাবছে যে যে কবি ভাই, যিনি কবি ভাই তিনি শাওন ভাই। আবার হ্যাঁ, অনেকে বলতেছেন যে ভাইয়া ওই কবিতা ভাই, যিনি কবিতা ভাই তিনিও শাওন ভাই। আর হ্যাঁ। আমি সুজন ভাইয়ের ছোট ভাই। জি ভাই। আমরা একই ভাই, সমস্যা নাই, কিন্তু আপনাদের শাওন ভাই। ওকে, তাহলে আসেন, আপনারা মোটামুটি সবাই অ্যাড হচ্ছে আর কি। উম, আমি আছি ভোকালে, আপনাদের ভোকালে আছে আমি। আমার নাম, আমি হচ্ছে ভোকালে থাকবো, আর আপনাদের হচ্ছে কিউ এন্ড এ বক্সে থাকবে হচ্ছে আপনাদের শাওন ভাই আপাতত। কোনো প্রবলেম হইলে আগে যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে কোশ্চেন করবেন, তবে আগে শুনবেন। ঠিক আছে, শোনার পরে তারপরে কোশ্চেন করবেন যে কি বলা হয় আর কি। আজকে আসেন তাহলে আমরা শুরু করে দিই আল্লাহর রহমতে। আস্তে আস্তে সবাই যোগ হোক, আমি বলতে থাকি আর কি। আজকে যে টপিকসটা আমরা দেখবো সেটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। ঠিক আছে, অর্থাৎ এখানে হচ্ছে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে হ্যাঁ, সালাম দেওয়ার আমি সবার আগে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সবাই সালাম দিচ্ছে। আমি সবার উপলক্ষে একটাই বলেছি, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে। তাহলে আসেন আমরা সবাই আজকে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। অনেকে এটাকে পদ প্রকরণ মনে করে। ঠিক আছে, এটাকে অনেকেই কি মনে করে, এটাকে অনেকে পদ প্রকরণ মনে করে, যে আসলে এটাকে পদ প্রকরণ আর বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী হ্যাঁ কিছুটা এক, কিন্তু নাম কিছুটা পরিবর্তন হয়ে গেছে আর কি। ঠিক আছে, তাহলে এট ফার্স্ট আসেন যে বিষয়টা আসলে পদ প্রকরণটা কি বা ব্যাকরণিক শব্দ শ্রেণীটা কি। হ্যাঁ, এটা সম্পর্কে আমি একটু জানি, তার আগে আমি কিছু স্লাইড নিয়ে নেই। ঠিক আছে, এটা থাক এমন, আমি একটা স্লাইড নেই, সরি একটু নিয়ে নিলাম, এটা আগে নেওয়া হয়নি। আচ্ছা, তাহলে আমি কি বললাম, ব্যাকরণিক শব্দ শ্রেণী। হ্যাঁ, এখানে কি বলেছে, বাংলা একাডেমি প্রমিত অর্থবাহী বা ব্যাকরণিক মানদণ্ডের শব্দের যে শ্রেণী বিভাগ করা হচ্ছে তাই ব্যাকরণিক শব্দ শ্রেণী। এক কথায় যেটাই বলতে পারি, যে ব্যাকরণিক মানদণ্ডে অর্থাৎ একটা অর্থ থাকতে হবে। হ্যাঁ, অর্থবাহী মানে সবকিছুকে আমরা কি করেছি, ওই যে পদ প্রকরণ যখন আমরা দেখবো, আজকেও দেখবো, পদ প্রকরণে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সব্যয় পদ আর একটা হচ্ছে অব্যয় পদ। ঠিক আছে, এই দুইটা অংশে আমরা ভাগ করেছি কিন্তু। ঠিক আছে, কিন্তু এইখানে বলেছে শুধুমাত্র এই যে সব্যয় আর অব্যয় বাদেও আরো কিছু কিছু বিষয় আছে যেগুলাকে অন্য কোনো নাম দেয়া যায়। যেমন কি, এই যে এই অর্থবাহী এবং ব্যাকরণিক মানদণ্ডে বলতেছে কি, এই যে ব্যাকরণিক মানদণ্ডে ভাগ করতে পারি আমরা। মানদণ্ডে মানে এই যে মানদণ্ডে আমরা এইভাবে বলতে পারি, শব্দের যে শ্রেণী বিভাগ, এইভাবে বলতে পারি, শব্দের যে শ্রেণী বিভাগ, শব্দের যে শ্রেণী বিভাগ, তাকে আমরা কি বলি, তাই হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। আমরা এই এতটুকু বলতে পারি, অর্থাৎ অর্থবাহী ব্যাকরণিক মানদণ্ডে শব্দের যে শ্রেণী বিভাগ, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী বলবো। দেখো, এই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী 8 প্রকার। ব্যাকরণিক শব্দ শ্রেণী কত প্রকার? 8 প্রকার ব্যাকরণিক শব্দ শ্রেণী আছে। দেখো কিভাবে, এদের বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, এই যে এই শব্দগুলা কিন্তু আমরা আগে থেকেই জানি। নতুন কিভাবে আসলো, এটা হচ্ছে যোজক, আমি এই যে অনুসর্গ, এই যে হচ্ছে আবেগ শব্দ। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই শব্দ শ্রেণীগুলোকে তিনটা ভাগে, এই নতুন আমাদের তিনটা জিনিস চলে এসেছে কিন্তু।
তাই না? আগে থেকে আমাদের 5টা ছিল আর এই দিক থেকে আমাদের 3টা, যেমন যোজক, অনুসর্গ এবং আবেগ শব্দ। তাহলে অর্থাৎ এই 3টা ভাগ কিন্তু আমরা করতে পারি। তাহলে এট ফার্স্ট আমরা আসলে এই 3টা একটু আলাদা করে ফেলি, আলাদা করে আসি। প্রথমে আসে যেটা যোজক। আসলে যোজকটা কি? এখন তোমাদের ভেতরে কোশ্চেন হতে পারে, ভাই যোজক কি? যোজক মানে কি? যোগ। ব্যাকরণিক শব্দ শ্রেণীতে পথ প্রকরণের ঠিক 3টা জিনিসের এক্সট্রা আছে। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। নোভা কনজাংশন, হ্যাঁ কনজাংশন, তানভীর যেটাকে আমরা বলি কনজাংশন, গুড, থ্যাংক ইউ। ইংলিশে যে আমরা যেটা বলি কনজাংশন, থ্যাংক ইউ তানভীর, নোভা, এই যে গুড, থ্যাংক ইউ, গুড রেসপন্স। নোভাকে এবং তানভীরকে ধন্যবাদ। এই যে এখন তাহলে আসো যোজকটা কি? হ্যাঁ, যোজক কাকে বলে? আমরা যোজক কি এটা তো জানতে হবে, তাই না? তাহলেই তো আমরা বলতে পারবো যে যোজক কিভাবে এসেছে, যোজকটা কাকে বলে। এর একটা ব্যাকরণিক নাম আছে, কিন্তু আমরা ওইভাবে বলবো না। আমরা এখানে ব্যাকরণিক ভাবে বলতেছে কোনো একটি বাক্যাংশ অথবা বাক্য অথবা বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের সংযোজন। বলতেছে কি একটা শব্দের সাথে একটি বাক্যের মধ্যে, মনে করো একটি বাক্য আছে, এই একটি বাক্যের সাথে, হ্যাঁ, অন্য একটি বাক্যের বা শব্দের, আমি শুধুমাত্র বাক্য হবে না। বা আগের স্লাইডটা একটু যেতে পারবেন? হ্যাঁ অবশ্যই। ইভা বলো, কোনো কোশ্চেন কোথায়? এটা বা এটা, এই যে আমি শুরু করছি আগের স্লাইড 8 প্রকার, আমি একটু জাস্ট বলেছি এটা, ঠিক আছে? এই যে আগের স্লাইডটাই বলতেছে কি একটি বাক্যের সাথে, বলতেছে একটি বাক্যের সাথে অন্য বাক্যের অথবা এখানে কি হতে পারে শব্দের, অথবা কি হতে পারে শব্দের অংশের বা বাক্যাংশের, অর্থাৎ বাক্যের অংশ এটাও হতে পারে, অথবা বাক্যের অংশ। যখন কি হতে পারে এই বাক্যের অংশ কি হতে পারে, এই যে সংযোজক, অথবা সংযোজন হতে পারে, বিয়োজন হতে পারে, সংকোচন ঘটায়, তাকেই যোজক বলে। দেখো বাক্যের অংশ কি হতে পারে, আমি যদি বলি সংযোজন হতে পারে, আমি যদি বলি বিয়োজন হতে পারে, আমি যদি বলি কি সংকোচক ঘটাতে পারে অথবা সংকোচক, আমি জাস্ট এমনি একটা দিলাম সংকোচক, বিয়োজক যা আছে যেগুলা যদি ঘটে তাহলে সেটাকে কি হতে পারে, সেটাকে আমরা যোজক বলবো। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে কি বলবো? এটাকে আমরা যোজক বলবো। তাহলে একটি বাক্যের সাথে অন্য বাক্যের বা শব্দের বাক্যের অংশের কি হতে পারে সংযোজন, বিয়োজন বা সংকোচক ঘটাতে পারে, তাহলে সেটাকে কি বলবো, সেটাকে আমরা যোজক বলবো। ইফাত বলতেছে চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে বাংলা ব্যাকরণের শব্দ শ্রেণী। বাংলা ব্যাকরণের শব্দ শ্রেণী, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আগে ছিল না তোমাদের, এটা কিন্তু কেবল যোগ করা হয়েছে। এটা তোমরা জানো কিনা ভাই? সেন্টেন্স দিয়ে এক্সাম্পল দেখাইলে ভালো। হ্যাঁ সবই দিব রে ভাই, আমি তো আসছি সবকিছু বোঝানোর জন্য। আমি একটা সংজ্ঞাটা দিলাম আর কি, ঠিক আছে? এটা সংজ্ঞাটা জাস্ট ক্লিয়ার করার জন্য যে এটা কিভাবে হতে পারে আর কি। এটা দেওয়ার জন্য আমি তোমাদেরকে এখানে দিয়েছি, ঠিক আছে? আমি সব দিচ্ছি, একটু একটু সাথে থাকো, সব ক্লিয়ার হয়ে যাবে। এই যে যোজক হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? যোজক হচ্ছে 5 প্রকার। এই যে 5 প্রকার যোজক কত প্রকার হতে পারে? যোজক হতে পারে 5 প্রকার। তাহলে আমি যদি বলি একটি বাক্যের সাথে এতটুকু যা যোগ, ওই যে কনজাংশন বলেছিলাম, ইংরেজিতে কনজাংশন যেটাকে বলি আমরা যোগ করি কি দিয়ে? টু, ফর, এন্ড, এই যে এইগুলা দিয়ে যোগ করি না, এটাকে বলা হয়। তাহলে আমরা প্রথমেই যেটা আছে 5 প্রকারের, এট ফার্স্ট যেটা বলেছে সেটাকে বলেছে সাধারণ যোজক। সাধারণ যোজক কি? জাস্ট সিম্পল একটা বাক্য যোগ হবে। যেমন আমি উদাহরণটা দেই, একটু এই পাশে দেই তাহলে আর একটু ক্লিয়ার হবে। একটু একটু লাইনে থাকো। সাধারণ যোজকটা কি? জাস্ট একটা বাক্যের সাথে আর একটা বাক্যের কি হবে, সাধারণভাবে যোগ করা হবে। যেটা সাধারণভাবে কি করা হবে, সাধারণভাবে যোগ করা হবে। কিভাবে হয় সাধারণ যোজক? আমি উদাহরণ দেই। আমি এটাকে কি বললাম, এই যে বললাম সাধারণ যোজক। আসো সাধারণ যোজকটা কি? সাধারণ যোজকটা একদম সহজ। সাধারণ যোজক মানে কি বলেছে, যে যোজক দ্বারা একটি শব্দ, বাক্য বা বাক্যের অংশ যুক্ত করা হয় তাকে সাধারণ যোজক বলে। তাহলে কি বললাম ভালো করে শুনো, একটি শব্দ হতে পারে, অথবা কি হতে পারে, একটা বাক্য হতে পারে, অথবা একটা বাক্যাংশ হতে পারে, তাই না? বলতেছে একটা বাক্যাংশের যখন যুক্ত হয়, তাহলে কিভাবে একটা বাক্যাংশের যুক্ত হয়?
আমি যদি বলি সে ঢাকা যাবে এবং চিড়িয়াখানা দেখবে, তাহলে দেখো আমি যদি বলি সে ঢাকা যাবে এবং চিড়িয়াখানা দেখবে, হিসাবটা বুঝো, চিড়িয়াখানা দেখবে। এই হিসাব ক্লিয়ার কিনা? তাহলে দেখো সে ঢাকা যাবে এবং চিড়িয়াখানা দেখবে, এই বাক্যটার ভেতরে আমি কাকে বলেছি, কে এসেছে এক্সট্রা হিসেবে, কাকে নিয়েছি আমি, এই যে এবং, এই এবংটা হচ্ছে এখানে সাধারণ যোজক। এই জনগণ মাথা কি ক্লিয়ার? মাথায় কি ঢুকছে নি? হ্যাঁ, মাথা যদি ক্লিয়ার হয় তাহলে আমি 2 নম্বরে চলে যাব। সাধারণ যোজকের পরে একদম বাকিগুলা একদম সহজ রে ভাই। হ্যাঁ, বাকিগুলা সহজ, এগুলা কিন্তু এতে আসে, রিটেনে আসে, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট রিটেন, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, হ্যাঁ রাজশাহীতে, এগুলা কিন্তু রিটেন আসে। আমি এইভাবে পড়াচ্ছি, মনে করো একেবারে রিটেনের জন্য হয়ে যাবে ঢাবি। হ্যাঁ, এটা এইভাবে একটু দেখবা। হ্যাঁ, ঠিক আছে, আসো সাধারণ যোজক যখন হয়ে যায় গেছে, তখন আমি একটু চলে যাই বৈকল্পিক যোজক। একটা নাম আছে কি, এই যে বৈকল্পিক, বৈকল্পিক এই যে যোজক। তাহলে এই বৈকল্পিক যোজকটা কি? বৈকল্পিক মানে কি? আমরা কি হিসেবে বলি, বৈকল্পিক মানে কি বিকল্প, অল্টারনেটিভ, তাই না? বিকল্প। আচ্ছা তোমার হচ্ছে এইটা হচ্ছে না, তাহলে ওই নাও, বলতেছে তোমার সাথে 2 জন যেতে পারবে, হয় যাইতে পারবে জরিনা না সকিনা, তোমার এখান থেকে যে কোনো 2টাকে একজন নিতে হবে। এই যে একজনের অপোজিট হিসেবে আর একজন, আচ্ছা তাহলে আমি জরিনাকে নিব না, বিকল্প হিসেবে রহিমাকে নিব, এই যে বিকল্প, এটাই হচ্ছে বৈকল্পিক। তাহলে এটা শব্দের সাথে কিন্তু সংজ্ঞাটার হয়ে গেল, অপশনাল। গুড, থ্যাংক ইউ। পুষ্পা বলেছে, পুষ্পা একটা নতুন মুভি আসবে মনে হয়, পুষ্পা। যাই হোক, এখানে বলতেছে কি বৈকল্পিক যোজক, এটা যেমন কি বলেছে, এই যে শরীর, ভালো করে দেখো, শরীর ভালো হলে তুমি কাজ করবে, তাহলে কি হবে, নতুবা বসে থাকবে। দেখো, শরীর ভালো হলে, ভালো হলে, শরীর ভালো হলে তুমি কাজ করবে, তুমি কাজ করবে, কাজ করবে, এই যে নতুবা, এই যে নতুবা, অথবা, তথাপি, নতুবা হলো বৈকল্পিক, নতুবা কি করব, নতুবা বসে থাকবে, এগুলা কিন্তু ঢাবিতে আসে। হ্যাঁ, বসে থাকবে, ঠিক আছে। এখানে কি হিসেবে বৈকল্পিক হিসেবে কাকে ইউজ করতে পারি, বৈকল্পিক হিসেবে আমরা এই নতুবাকে ইউজ করতে পারি। হ্যাঁ, ক্লিয়ার কিনা জনগণ? তাহলে আমি 3 নম্বরে চলে যাই, এগুলো অনেক সোজা, মানে জাস্ট শব্দের সাথে মিলা, আমি সংজ্ঞাতে যাব না। বিরোধমূলক, বিরোধ আর বিপরীত দুইটা কিন্তু আলাদা জিনিস। এই জনগণ, বিরোধ আর বিপরীত, বিরোধমূলক যোজক, এই বিরোধ আর বিপরীত কি এক? এক না, কিন্তু বিপরীত আর বিরোধ এই দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট। বিরোধ মানে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, দা কুমড়া, ও হিনুকুল, ঠিক আছে তো, জান্নাত জাহান্নাম, এগুলা কিন্তু বিরোধমূলক, মানে গন্ডগোলমূলক। আর বিপরীত বলতে রাত আর দিন, এরা কিন্তু মারামারি করে না। বিরোধ মানে মারামারি, বিরোধ মানে কাটাকাটি, এমন সম্পর্ক আর কি, ঠিক আছে, এটাকে বলা হয় বিরোধ। আর বিপরীত বলতে কিন্তু অন্য জিনিস, যেমন ছেলে মেয়ে, এটা কোনো বিরোধ না, দেখা হইলেই মারামারি করে এমন কিছু না, এমন আর কি, বিরোধমূলক। তাহলে কি হতে পারে, তোমাকে টাকা দিতে চাইলে কিন্তু নিলে না, এই যে তুমি নিলে না, দেখো, তোমাকে টাকা দিতে চাইলাম, তোমাকে টাকা দিতে চাইলো কিন্তু তুমি নিলে না, তোমাকে টাকা দিতে চাইলাম, দিতে চাইলাম কিন্তু তুমি নিলে না, এই যে কিন্তু, এটা কি, কিন্তু নিলে না, এই যে এটাকে কি বলা হবে, চাইলে মেয়ে ভালোবাসা মূলক কি ভাই, বুঝি না, ভালোবাসা আসলো কেমন আবার, বিরোধের মধ্যে আবার ভালোবাসা আছে নি বেটা? বিরোধে শুধু মারামারি, কাটাকাটি, খুনাখুনি, একবারে মাইরালামু, কাইটালামু, ফাইটালামু, এইগুলো হচ্ছে বিরোধ। নেক্সট আমরা চলে যাব, নেক্সট আমরা চলে যাব কারণমূলক যোজক। কোথায় চলে যাব, আমি একটু এটা একটু আর নিব না স্লাইড, এখানেই বুঝাবো, আমি একটু কালারটা নেই। এটা আমি বলেছি কি 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে কারণমূলক, এটা তো ভালো করেই বুঝবা মনে হয়, আমার যেটা ধারণা, কারণমূলক। হ্যাঁ, একটা উদাহরণ হিসেবে আমি যদি দেই, এখানে কি, যেমন তুমি বাইরে যাবে না কারণ সেখানে এখন কারফিউ চলছে,
তুমি বাইরে যাবে না কারণ লকডাউন চলছে, তাই না? তুমি বাইরে যাবে না, এই যে বাইরে যাবে না, যাবে না কারণ কি? কারণ লকডাউন, লকডাউন। অর্থাৎ এই যে কারণমূলক। এই জনগণ ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে মাথা নাড়ো, ঝাঁকি মারো। সাপেক্ষ যোজক, দেখো সাপেক্ষ, সাপেক্ষ আমরা সর্বনাম আছে ওইখানে গিয়ে পড়বো সাপেক্ষ সর্বনাম কি, তারপর আমি বলি সাপেক্ষ মানে কি বলো তো? বলতেছে এটার নাম হচ্ছে ইন্তিসার, অথবা বলতেছে ইন্তিসার যদি যাই তাহলে কি আমি যাব। এই যে যদি ইন্তিসার যাই তাহলে আমি যাব, এই যে ইন্তিসার যাওয়ার সাথে আমার যাওয়ার যে সম্পর্ক, অর্থাৎ সাপেক্ষ। যদি ও না যায় তাহলে আমি যাচ্ছি না। শুধু কি কারণ থাকবে? হ্যাঁ, শুধু কারণ থাকবে, কারণমূলক, বিকজ, কজ, এগুলা থাকে। আর এই সাপেক্ষতে কি থাকতে পারে বলতো? যদি, তবে, যে, সে। যেমন আমি যদি বলি যদি ড্যাশ ড্যাশ তবে, সাপেক্ষ সর্বনাম আমরা পড়েছি না? যদি, তবে, যদি তুমি যাও তবে আমি যাব। যখন তুমি, এই যে আমি যদি বলি যখন তুমি যাবে তখন আমিও যাব। হিসাব ক্লিয়ার? এই সাপেক্ষ মানে আপেক্ষিক বা শর্তযুক্ত। হ্যাঁ, গুড গুড ইফাত, এটা হবে মানে শর্ত থাকতে হবে, শর্ত সাপেক্ষ। হ্যাঁ হ্যাঁ, সব সাপেক্ষ যখন সর্বনামটা পড়বো না আরো ভালোভাবে বুঝাই দিব। এই তাহলে কি যোজকটা কি ক্লিয়ার? যোজক কি আর ভোলা লাগবে? ভুলে যাবা কোনো কালে? এই যোজক কি ক্লিয়ার হয়েছে? ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, গুড। হ্যাঁ, বুঝেছি, বুঝি নাই। এই আর বিরোধমূলক বুঝে নাই কেন? বিরোধমূলক বুঝো নাই? বিরোধ মানে মারামারি, কাটাকাটি। দেখো তোমাকে টাকা দিতে চাইলাম কিন্তু নিলে না, এই যে এখানে একটা বিরোধের সম্পর্ক না, আমি নিব না তোমার টাকা। ক্লিয়ার না? ক্লিয়ার ভাইয়া, গুড। রিয়া বলেছে ক্লিয়ার, তানভীর ক্লিয়ার, পাওয়েল ক্লিয়ার, সবাই ক্লিয়ার। কি সাধারণত, সাধারণটা বুঝি না কেন? সাধারণটা এমনি, তুমি বাক্যের ভিতর তুমি যাবে তাহলে আমিও যাব, এই যে তাহলে যদি দিলে হবে হবে না, এই সাপেক্ষতে চলে আসবে। সিম্পল ঘটনা, তুমি যাবে এবং চিড়িয়াখানা, তুমি ঢাকা যাবে এবং চিড়িয়াখানা দেখবে, এখানে কোনো টার্ম এন্ড কন্ডিশন নাই। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা নেক্সট চলে যাব, যেটা সেটাকে আমরা নেক্সট আসবো, যেটা সেটার নাম হচ্ছে অনুসর্গ। অনুসর্গতে ইংরেজিতে আমরা যেটাকে কিছু কিছু সময় প্রিপোজিশন বলে থাকি। হ্যাঁ, প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়। অনুসর্গটা কি বলতেছে? একটা শব্দের মধ্যে কখনো স্বাধীন রূপে আবার কখনো শব্দ ভিত্তিক ন্যায় ব্যবহার করা হয়, বাক্যের অর্থ প্রকাশ করে, তখন তাকে অনুসর্গ বলে। বলতেছে অনুসর্গের কাহিনীটা কি জানো? অনুসর্গের কাহিনীটা হচ্ছে যেমন এখানে কি বলে, যেমন হচ্ছে বাক্যের ভেতরে দুই রকম ভাবে অনুসর্গ হতে পারে। বাক্যের ভেতরে একটা অনুসর্গ কত রকম ভাবে হতে পারে? দুই রকম ভাবে। মনে রাখতে হবে বাক্যের ভিতরে অনুসর্গ হয় কত রকম ভাবে? দুই রকম ভাবে, মনে রাখবা। অনুসর্গ কত রকম, বাক্যের মধ্যে অনুসর্গ হয় দুই রকম ভাবে, দুই রকম ভাবে। ঠিক আছে, দুই রকম ভাবে অনুসর্গ হতে পারে। একটার নাম কি আমি একটু এখানে বলি ভাই, পরিষ্কার ভাবে বুঝে গেছে। হ্যাঁ, একটার নাম এখানে কি হবে? বিশেষ্য অনুসর্গ, অর্থাৎ বিশেষ্যের কাজ করবে। আর একটার নাম কি? ক্রিয়া অনুসর্গ। একটার নাম কি? ক্রিয়া অনুসর্গ। অর্থাৎ এখানে বলেছে বিশেষ্য অনুসর্গ, আর একটা বলেছে ক্রিয়া অনুসর্গ। বিশেষ্য অনুসর্গ আবার তিন প্রকার হতে পারে, সেই তিন প্রকারের নাম কি বলতেছে? এই যে সংস্কৃত অনুসর্গ, তারপরে হচ্ছে তোমার কি বিবর্তিত অনুসর্গ, আর হচ্ছে ফার্সি অনুসর্গ। সংস্কৃতে তার মানে আমাদের মূলত মানে অনুসর্গ হয় দুই রকম ভাবে, মনে থাকবে তো? তাহলে অনুসর্গ কয় রকম ভাবে হয়? অনুসর্গ দুই রকম ভাবে হয়, একটা বিশেষ্য ভাবে আর একটা ক্রিয়া ভাবে। এই যে বিশেষ্যের সাথে হয় বলতেছে ক্রিয়া ছাড়া অন্য যত রকম শব্দ আছে সব হচ্ছে বিশেষ্যের সাথে, আর ক্রিয়ার যেগুলো হয় সেগুলো হচ্ছে ক্রিয়ার সাথে। যেমন আমি যদি বলি সংস্কৃত উপসর্গ, এর মধ্যে কি কি আছে? সংস্কৃত উপসর্গের মধ্যে আমি কি কি পাই? আমি যদি বলি অপেক্ষা, তারপর আমি যদি বলি উপরে, এই যে অপেক্ষা, আমি জাস্ট একটা দুইটা করে দেই, তোমরা আরো আছে বইতে অনেক ভাবে পাবা। এই সংস্কৃতের মধ্যে আছে অপেক্ষা, উপরে। বিবর্তিত অনুসর্গের ভেতরে কি কি পাবা? যেমন আগে, এই যে আমি যদি বলি আগে যাও পরে পাবে, আর তুমি তুমি যাও আগে, আগে আগে যাও আগে কিছু পাবে। এই যে বই, বই বলতে এই না তুমি বই, বই আমি যাব না, এই যে বই, তুমি বই মানে কি তুমি ছাড়া আমি যাব না,
এই বই মানে ওই বুক না। ফার্সি উপসর্গ, ফার্সি উপসর্গের ভিতরে কি আছে বলতেছে দরুন। আমি যদি বলি অনেক, কিন্তু উপসর্গ কিন্তু অনেক, আমি জাস্ট সংক্ষেপে দিচ্ছি। আমি যদি বলি কি দরুন, আমি বলি বদলে, এই যে বদলে। ক্রিয়া উপসর্গের ভিতরে কি আছে, এমন যদি বলি যত রকম ক্রিয়া উপসর্গ, এর ভিতরে আছে কি তোমার সবাই মন দিয়ে পড়ালেখা করো। এখানে বলো তো উপসর্গ কি, এটা হচ্ছে দিয়ে। এই যে দিয়ে, দিয়ে একটা, সরি অনুসর্গ, এখানে একটা দিয়ে একটা অনুসর্গ। সবগুলা কি মুখস্থ করবো? আর এগুলো মুখস্থ করা লাগে না রে মাহি। অনুসর্গ তো অনেক সোজা, তুমি একবার শুধু বইটা পড়ো, দেখবা যে হয়ে গেছে। এটা মুখস্থর কোনো কিছুই নাই। অনুসর্গ তো অনেক, বুঝতে পারছো? অনুসর্গ কিন্তু অনেক, অনুসর্গ এত কিছু। অনুসর্গের আর একটা নাম আছে কিন্তু, আমি ভালো করে বলি, অনুসর্গের আর একটা নাম হচ্ছে কর্মপ্রবচনীয়। মনে রাখতে হবে, এটা কিন্তু বিসিএস, এই যে প্রবচনীয়, এটা কিন্তু বিসিএস সহ ঢাকা ভার্সিটিতে অনেক এসেছে। আমি মনে হয় অ্যাডমিশন টেস্ট যখন দিছিলাম তখনও এটা পাইছি। অনুসর্গের আরো একটা নাম কি, অনুসর্গের আরো একটা নাম হচ্ছে কর্মপ্রবচনীয়। কেন কর্মপ্রবচনীয়? তোমার মনে কোশ্চেন আসতে পারে না যে ভাই কেন এর নাম কর্মপ্রবচনীয় হলো? হ্যাঁ, বলতেছে যে সমস্ত অব্যয় ধাতুর সঙ্গে ব্যবহৃত না হয়ে স্বতন্ত্রভাবে বিশেষের মতো ব্যবহার করা হয় তখন তাকে কর্মপ্রবচনীয় বলে। অর্থাৎ কি, এরা আলাদা একটা অর্থ প্রকাশ করে, কিন্তু আলাদা যখন ব্যবহার করা হবে তখন আলাদা কোনো অর্থ দ্বারা প্রকাশ করতে পারবে না, তখন সেটাকে বলবে। যেমন দিয়ে বাক্যের ভেতরে যখন ব্যবহার করা হবে তখনই তার সুস্পষ্ট প্রকাশ পাবে, এজন্য এটাকে বলা হয় কর্মপ্রবচনীয়। তাহলে মাথায় থাকবে। নেক্সট যদি এই নিয়ে কোনো কোশ্চেন থাকে ভুলে গেলে হবে, ভুলে গেলে কিন্তু হবে না। তাহলে আমরা এটা মাথায় আসলো যে অনুসর্গের আরো একটা নাম আছে কর্মপ্রবচনীয়। আমার ভাষাকে অনেক কঠিন মনে হচ্ছে নাকি? না সবাই কি বুঝতেছো নাকি অনেক বোরিং বোরিং লাগতেছে? ভাইয়া দিয়ে তো পিছে বসলো, ক্লিয়ার, বুঝছি। কঠিন কেন এখানে? আমি তো কঠিন ভাবে বুঝছি ভাইয়া, বুঝছি। মোটেও না ভাইয়া, গিয়ে তো পিছে বসলো অনুসর্গ, হ্যাঁ শুধুমাত্র দিয়ে বলতে তো, আর আমি পিছে আর সামনে বা মিডিলে এমন কোনো কথা নাই। যেমন আমি এখানে উদাহরণ হিসেবে কি বলেছিলাম, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, এই যে বলেছিলাম। আমি যদি বলি তোমার ক্রিয়া অনুসর্গের ভেতরে ক্রিয়ার মধ্যে কি বলেছিলাম, তোমাকে সবাই মন, তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো। এই যে দেখো, তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো, এই যে মন দিয়ে পড়ো। এই যে কি বলেছি আমি, এই যে পড়লে পড়া পড়ো। এই যে তুমি যদি বলে এই যে দিয়ে, এই দিয়ে বললে তো এটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ, এটা হচ্ছে অনুসর্গ। কর্মপ্রবচনীয় কেন হলো? কর্মপ্রবচনীয়টা কেন হলো? খুব ভালো লাগতো, দেখতে দেখতে ঘুমাই গেছিলাম, মাত্র উঠলাম। তাই ফায়াজ, তাইলে আর কিছু করার নাই। কর্মপ্রবচনটা আবার বুঝাইয়া দেন স্যার। হ্যাঁ, কর্মপ্রবচনীয় বললাম না যে বাক্যের ভিতরে বিশেষের মতো ব্যবহার করা হতে পারে, আবার কখনো কখনো ক্রিয়ার মতো ব্যবহার করা হতে পারে। মানে কর্মপ্রবচনীয় আর অনুসর্গ একই জিনিস, ঠিক আছে? যেমন তোমার আবরার, তোমার নাম আবরার। আবরার তোমার কি আরো একটা নাম আছে না? হ্যাঁ, তোমার ফুল নেম যদি বলা হয় কি আব্দুস সাদিক আবরার, তার মানে সাদিক নামে ডাকলেই কি তুমি জব দিবা না? তোমাকে সাদিক নামে ডাকলাম, আবরার নামে ডাকলাম, দুইটা নামে ডাকলেই তো একই ব্যক্তি না? ওই যে একই জিনিস আর কি, ঠিক আছে তো? নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে আবেগ সূচক বাক্য। অর্থাৎ এখানে আমরা যে বাক্যের শব্দ শ্রেণী দেখাবো সেটা হচ্ছে আবেগ সূচক, ঠিক আছে? দেখো, অর্থাৎ এটা খুবই সোজা। এই যে আবেগটা তুমি কিভাবে প্রকাশ করতে পারো, অর্থাৎ বিভিন্ন রকম ভাবে আমরা কিন্তু আবেগ প্রকাশ করতে পারি। এইটা যে বিস্ময় সূচক আবেগ, আরে তুমি আবার কখন এলে, হ্যাঁ বলছো কি ও ফিরে এসেছে, এই যে আবেগ বিস্ময় সূচক। এক্সক্লেমেশন প্রশংসা সূচক, সাবাস খেলার মতো খেলা দেখালে, বাহ বড় চমৎকার ছবি এঁকেছে তো। এদের বিরক্তি সূচক আবেগ, সি মন, এমন কাজ তোর, কি যন্ত্রণা, এভাবে কত সময় দাঁড়িয়ে থাকবো, কি জ্বালা, আর কতক্ষণ বক বক শুনতে হবে। এই যে ভয় যন্ত্রণা বাচক, করুণা বাচক আবেগ, সিদ্ধান্ত সূচক, সম্বোধন সূচক আবেগ, আলংকারিক আবেগ। ক্লিয়ার ভাইয়া? কাউসার ভাই আর আসবে না? হ্যাঁ কাউসার ভাই আসবে, কাউসার ভাই অন্য ক্লাসে ব্যস্ত, ঠিক আছে, সমস্যা নেই, কাউসার ভাই আসবে। এখন এই হচ্ছে তোমার অনন্যই অব্যয়, হ্যাঁ, অর্থাৎ এই যে হচ্ছে তোমার টোটাল
হচ্ছে আবেগসূচক বাক্যটা। তাহলে আমাদের এই তিনটা যদি বাদ দেই, এই তিনটা বাদ দিলাম, ঠিক আছে, আমরা হচ্ছে এই যে তোমার এই তিনটা জিনিস যদি বাদ দিয়ে দেই, যে আবেগ বাদ দিলাম, অনুসর্গ বাদ দিলাম, যোজক বাদ দিলাম, বাদ দিয়ে নেক্সট আমরা যেটা চলে যাই সেটা হচ্ছে পদ প্রকরণ। কত কাহিনী, তাই না? একই জিনিস আসলে অনেক রকম ভাবে ঘুরায়া আমাদের সামনে উপস্থাপন করা হয় আর কি, কিন্তু জিনিস কিন্তু এক। তাহলে আসো একটু এখানে বোঝার একটা জিনিস আছে, আমি একটা স্লাইড নেই, ঠিক আছে, একটা স্লাইড নিলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। ওকে, দেখো এটা যদি আমি নিয়ে নিলাম, নেয়ার পরে এখন আমার কাছে কোশ্চেন হচ্ছে পদ প্রকরণ। আমাকে বলতে পারবা পদ কত প্রকার? আগের তিনটা কি অব্যয় ছিল ভাইয়া? না না না, ওইটা আমরা তো সব পড়তেছি, কিন্তু তোমার হচ্ছে আহ, পদ প্রকরণ না, আমি ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়তেছি, ওইগুলা অব্যয়, কিন্তু অব্যয় ধরা হয়, আবার অব্যয় বলেই কাজ চালানো যায় আর কি। পদ প্রকরণ 5 প্রকার। এটা ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্ট আসলে এইভাবে দিবা, হিমেল, জগন্নাথ, জগন্নাথের হয়েছে আবরার, মেইনলি 2, টোটাল 5। জগন্নাথ এই আবরার এইভাবে দিলে তো হবে না। আমি বলেছি পদ প্রকরণ প্রধানত কত প্রকার, পদ প্রকরণ, পদ কত প্রকার। পদ প্রকরণ যদি বলা হয় পদ প্রধানত কত প্রকার, তখন 2 প্রকার, কিন্তু যদি বলা হয় পদ কত প্রকার, তখন 5 প্রকার। আমি বলেছি তাহলে আমরা প্রথমেই চলে আসি পদ, সরি কি বললাম, আমি দিলাম কি পদ। এই পদ আমাকে আলোচনা করতে হবে প্রধানত 2 প্রকার দিয়ে। কত প্রকার দিয়ে? 2 প্রকার দিয়ে। একটা হচ্ছে সব্যয় আর একটা হচ্ছে অব্যয়। হিসাব ক্লিয়ার? এখন আমি তোমাদের কাছে কোশ্চেন করি যে আসলে এর নাম সব্যয় আর অব্যয় কেন? কেন তোমাদের কাছে কোনো কোশ্চেন আসতে পারে না যে সব্যয় এবং অব্যয় কেন হয়েছে এটার নাম? বলতে পারবা কেউ? কেউ কি বলতে পারবে? আমি হ্যান্ড রাইজ করলে করো দেখি, আমি একটা দুইটা নেই আর কি কোশ্চেন, যে তোমরা দিতে পারো কিনা অ্যাটেন্ডেন্স। আমি হ্যান্ড রাইজ করো, সমস্যা নাই, আমি অ্যালাউ করে দিব তোমাদেরকে। হ্যান্ড রাইজ অপশন দেওয়া আছে, হ্যাঁ, হ্যান্ড রাইজ অপশন আমি অ্যালাউ করেছি, তোমরা হ্যান্ড রাইজ করো। ওকে, আমি একটা দুইটা কোশ্চেন ধরি, যেমন বাইজিৎকে প্রথমে আমি কোশ্চেনটা ধরি। বাইজিৎ, জি ভাইয়া। বলো তো কেন সব্যয় এবং অব্যয়, কেন সব্যয় কি, কেন আসলে নাম সব্যয় হলো কেন? বলো আচ্ছা তো দেখি। ভাইয়া, আমি যতটুকু জানি যে অব্যয় শব্দটাতে অটা হচ্ছে একটা উপসর্গ, এবং এই উপসর্গ দিয়ে বোঝানো হচ্ছে না, মানে অব্যয় বলতে বোঝানো হচ্ছে যেটা কোনো ব্যয় হয় না। মানে Good, thank এক্ষেত্রে you. হচ্ছে মানে সব যে অব্যয় পদগুলো আছে কোনো একটা বাক্যে, ওই পদগুলো হচ্ছে মানে কোনো ব্যয় নেই, Good, good. আর সব্যয় মানে? যেগুলো হচ্ছে ব্যবহৃত হয় বা যেগুলোর কোনো প্রকৃত অর্থ আছে। না না, এটা আসলে তোমার কথাটা ঠিক আছে, তোমাকে আমি 100 out of 80 দিতে হবে তোমাকে, তুমি কোশ্চেন ভালো দিয়েছো। ওকে, থ্যাংক ইউ বাইজিৎ। আর একজন দুইজন দেখি আমি, আমি তারপর চলে যাই সাদ। সাদকে দিলাম, সাদ। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদ, বলো তো সব্যয় এবং অব্যয় কেন এটার নাম হলো কেন? পদ তো আসলে আমরা জানি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তার প্রধানত আমি সব্যয় বলতেছি কেন আর অব্যয় বলতেছি কেন? ভাইয়া এটা বলতেছি কারণ অর্থর উপর ডিপেন্ড করে, অব্যয়ের অর্থ হয় না আর বাকি সবগুলোর অর্থ হয়, ওই জন্য ওগুলো সব্যয়। গুড, অবশ্যই আমি গুড, ভালো হয়েছে। আমি তোমাকে 75, 100 out of 100, থ্যাংক ইউ। আর আমি একটা মেয়ে আছে নাইমা, হ্যাঁ নাইমা। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইমা, তুমি বলতে পারবে সব্যয় আর অব্যয় হলো কেন আসলে এদের ক্ষেত্রে? ভাইয়া, অব্যয় পদের কোনো মানে পরিবর্তন হয় না, এটার সাথে কোনো বিভক্তি যুক্ত হয় না, এটার কোনো ব্যয় নাই, তার জন্য এটা অব্যয়। আর সব্যয় পদের সাথে বিভক্তি যুক্ত হয়। হ্যাঁ হ্যাঁ, গুড। আর ইচ্ছা নামের করলে তুমি এটাকে কি করতে পারবা? ব্যয় করতে পারবা। সব্যয় পরিবর্তন করা যায়। শব্দটার মানে হচ্ছে ব্যয় বা পরিবর্তনশীল, যা ব্যয় করা যায়। আর অব্যয় শব্দের অর্থে যা পরিবর্তন করা যায় না, যাকে পুরুষ স্ত্রীবাচক করা যায় না, যার সাথে বিভক্তি যোগ করা যায় না, যাকে বহুবচন করা যায় না। তুমি কোনো কিছুই করতে পারবা না, এই জন্য এর নাম অব্যয়।
আর এই জন্য এর নাম সব্যয়। আমি আমি বুঝাইতে পারছি মেবি। অনেকে হ্যান্ড রাইজ করেছে, আমি লাস্ট আর একজনকে নিব তাহলে। হ্যালো ভাইয়া, থ্যাংক ইউ নাইমা। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ভাইয়া একটা কথা বলি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বল। আমার নাম নাইমা না, আমার নাম নিমা। ও সরি নিমা, থ্যাংক ইউ, সরি সরি নিমা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম নিমা, সরি আসলে আমি কার যেন বলেছি আর, আচ্ছা আর কেউ নাই। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। আসলে ভালো কোশ্চেন আনসার দিচ্ছে সবাই, সবার কোশ্চেন আনসারে আমি সন্তুষ্ট হয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, তোমরা তার মানে তোমরা ভালোই পড়েছো। আসলে আমি একটু, সবারই কোশ্চেন আনসার হয়েছে কিন্তু কেউ গুছাই বলতে পেরেছো, কেউ গুছাই বলতে পারেনি। সব্যয় মানে যা পরিবর্তনশীল, অর্থাৎ যার ব্যয়, যাকে তুমি ব্যয় বা পরিবর্তনশীল করতে পারবা। এক কথায় কি করতে পারবা, এই যে পরিবর্তনশীল করতে পারবা। আর অব্যয় মানে কি, অব্যয় শব্দের অর্থ হচ্ছে যার কোনো ব্যয় নাই। এটা কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটি সহ অনেক পরীক্ষাতে রিটেনে আসার জন্য খুব ইম্পর্টেন্ট। অব্যয় মানে যা পরিবর্তন করা যায় না। কি করা যায় না, যা পরিবর্তন করা যায় না, করা যায় না। 1 নাম্বার ক্লু দিলাম। 2 নাম্বার ক্লু, যা পুরুষ স্ত্রীবাচক করতে পারবা না। কি করতে পারবা না, পুরুষ অথবা স্ত্রীবাচক করতে পারবা না, স্ত্রীবাচক করা যায় না। আমি যদি 3 নাম্বার বলি, 3 নাম্বারে কি করা যায়, বিভক্তি যুক্ত করা যায় না, বহুবচন হয় না। আমি যদি বলি কি বিভক্তি যোগ হয় না, যোগ হয় না। আমি যদি বলি কি বহুবচন করব, বহুবচন হবে না, বহুবচন হয় না। ঠিক আছে তো, অর্থাৎ এটার কোনো ব্যয় করা যায় না, সুতরাং এর কোনো প্রকারভেদ নাই। কিন্তু এই যে সব্যয়, এটার পরিবর্তন করা যায়, সুতরাং এর প্রকারভেদ আছে। জনগণ ক্লিয়ার না ভাই? আমি ওইখানে যাব তাই তাড়াতাড়ি করছে আমার কাছে। আচ্ছা যাও, এখন ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম করা যায়। সিনোনিম অ্যান্টোনিম মানে বুঝি নাই, না কিছুই করা যাবে না। অব্যয় কি তুমি, আমি উদাহরণ দিব, দাঁড়াও 1 মিনিট, জাস্ট একটু ঠান্ডা থাকো, উদাহরণ দিলে সব ক্লিয়ার হয়ে যাবে। সব্যয়কে পরিবর্তনশীল, সুতরাং এর বিভক্তি, এর প্রকারভেদ আছে। একে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিশেষ্য, একটা হচ্ছে বিশেষণ, দেখো বিশেষণ, একটা হচ্ছে সর্বনাম, একটা হচ্ছে সর্বনাম, আর একটা হচ্ছে ক্রিয়া। সুতরাং এই সব্যয়কে পরিবর্তন করা যায় বলে এটা 4 প্রকার, আর এটা করা যায় না বলে এটা কত প্রকার, এটার কোনো প্রকারভেদ নেই। আমি যদি বলি ভাই আমি বুঝি না, আর একটু উদাহরণ দিয়ে বলেন, দেখো আমি একটু উদাহরণ দিই, তাহলে একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণটা আমি একটু দিচ্ছি কিভাবে, দেখো আমি যদি বলি একটা শব্দ যথা, যথা একটা অব্যয়, ঠিক আছে। আর একটা আমি সব্যয় বলি যাকে পরিবর্তন করা যায়, যেমন আমি যদি বলি এখানে নোভা, আমি এখানে বলি কি নোভা, 2টা শব্দ আমি নিলাম, এখানে একটা আছে নোভা আর একটা আছে যথা। এখন তুমি আমি কি বললে, যা পরিবর্তন করা যায় না বলেছি যে, আচ্ছা আমি কি নোভাকে, আমি নোভাকে বললাম, নোভাকে, নোভা নামটাকে আমি বললাম নোভাকে পরিবর্তন করা যায়। যথাকে কি কখনো তুমি যথাকে করতে পারবা? যথাকে কিন্তু কখনোই কি করতে পারবা না। এই যে যথাকে তুমি, যথা সমস্যা, কখনো যথাকে করা যাবে না। পুরুষ এবং স্ত্রী করা যাবে না। যেমন আমি যদি বলি পুরুষ যথা স্ত্রী যথা, হবে? পুরুষ যথা স্ত্রী যথা হবে? হবে না। বিভক্তি করা যাচ্ছে না যথাকে। আমি যদি বলি বহুবচন করা যাবে, যেমন যথাগুলো ধরে ধরে আনো, পিটায়া সাল চামড়া তুলে ফেলি। এই যে যথাকে বহুবচন করতে গেলাম, যথাগুলো সম্ভব করা যাবে না। যথারীতি আর একটা শব্দ, এটার সাথে এটার ভিতরে ঢুকায় না। হ্যাঁ, নোভাকে করা যাচ্ছে, নোভার পুরুষ আসতে পারে, স্ত্রীবাচকও করা যাবে, অর্থাৎ বিভিন্ন শব্দ এটাকে পরিবর্তন করা যাবে। সুতরাং এটার পরিবর্তনশীল, সুতরাং সব্যয় এটা পরিবর্তনশীল নয়, সুতরাং এটা অব্যয়। সবাই কি ক্লিয়ার? এই সবাই কি বুঝছো? সবার কি মাথায় ঢুকছে? ক্লিয়ার? তাই বিভক্তি বুঝি নাই। বিভক্তি কে, বিভক্তি কি এটা, এই তোমরা বিভক্তি জানো না? সমাস পড়বা যখন, তখন বিভক্তিটা একবার পড়াই নিব, কারণ সমাসের মধ্যে বিভক্তি আছে। আমি এখন বিভক্তিটা আনতে চাচ্ছি না এখানে। বিভক্তি 2 প্রকার, এটা তো জানোই। নাম বিভক্তি, জি ভাই ক্লিয়ার, হ্যাঁ অল ক্লিয়ার, পুষ্পা বলেছে। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ।
তোমরা বুঝতে পেরেছো আসলে বিভক্তি আসলে দুই প্রকার, একটা হচ্ছে কি কি, একটা হচ্ছে নাম বিভক্তি আর ক্রিয়া বিভক্তি, দুইটা বিভক্তি 7 প্রকার। এটা তো ভালো করে জানো, আমরা যখন বিভক্তি পড়াবো বিভক্তি পড়িয়ে নিলে নেক্সট ক্লাসগুলোতে ভালো হয়, তাই নাকি? এই তাহলে কি বিভক্তিটা পড়াবো? তোমরা যদি পড়তে চাও তাহলে ওয়াই লিখো, পড়তে চাইলে, কারণ ওয়াই, ইয়েস, না পড়ান, ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা তাহলে আমি একটা পেজ নেই, পেজ নিয়ে পড়ায় যাই। হ্যাঁ, 2 মিনিট লাগবে, সমস্যা নাই। তো বিভক্তিটা পড়ায় নাই, তাহলে নেক্সট টাইমে যেই ক্লাস নিক বলে দিবা যে বিভক্তিটা পড়ানো হয়েছিল সমাস পড়ানোর সময়, ঠিক আছে? ওকে, তাহলে আমি বিভক্তিটা একটু পড়ায় নিচ্ছি। বিভক্তি আসলে কি? আসলে বিভক্তি জিনিসটা আসলে বস প্লাস টি থেকে এসেছে। বিভক্তি শব্দটা ভাঙলে ওইদিকে না যায়, আমি সহজ ভাষায় বলে যাই। বিভক্তি আসলে দুই প্রকার। বিভক্তি যদি কখনো কোশ্চেন আছে, এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অনেক আসে যে বিভক্তি কত প্রকার, এখানে কখনোই তোমরা 7 প্রকার দিবা না, ঠিক আছে? বিভক্তি কত প্রকার? বিভক্তি দুই প্রকার, আর কোনো কথা নাই, ঠিক আছে? তো এই যে বিভক্তি কত প্রকার, বিভক্তি হচ্ছে দুই প্রকার। এই দুই প্রকার বিভক্তি কি? একটা হচ্ছে নাম বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। শেষ। এই নাম বিভক্তি আর ক্রিয়া বিভক্তি। এই নাম বিভক্তি 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। এই ক্রিয়া বিভক্তিও 7 প্রকার। হিসাবটা বুঝো, নাম বিভক্তিও 7 প্রকার, ক্রিয়া বিভক্তিও 7 প্রকার। এখন এই যে 7 প্রকার বিভক্তি আছে না, এই 7 প্রকার বিভক্তি যখন নাম শব্দের সাথে, মাথাটা খুব ভালো করে শোনো, এই 7 প্রকার বিভক্তি যখন নামের সাথে ব্যবহার করা হবে তখন সেটা নাম বিভক্তি, আর যখন ক্রিয়ার সাথে ব্যবহার করা হবে তখন সেটা ক্রিয়া বিভক্তি। ইটস ইজি নাকি? হিসাব ক্লিয়ার? কিভাবে উদাহরণটা দেই, যেমন তোমাতে আমি পাগল হলাম তোমার ওই আর চোখে, বাঁকা নয়নে চায় না গো সখী। এই যে তোমাতে আমি পাগল হলাম, দেখো তোমাতে আমি পাগল হলাম, আমি পাগল হলাম, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা এই যে তোমাতে, এই তোমাতে শব্দটা ভাঙলে কি হয়? তুমি প্লাস তে। ওকে, এখন আমি যদি আর একটা শব্দ বলি, সে কাজটি করতে করতে পাগল হলো, তাহলে দেখো আমি আর একটা শব্দ বললাম, কি বাক্য বললাম? সে কাজটি করতে করতে পাগল হলো। ওকে, আমি বললাম সে কাজটি করতে করতে পাগল হলো। করতে, করতে শব্দটা ভাঙলে কি হচ্ছে? কর প্লাস তে। জনগণ ক্লিয়ার কিনা? দেখো এই যে করতে, এই যে তোমাতে, তুমি প্লাস তে, দেখো এখানেও তে ব্যবহার করা হয়েছে, এখানেও তে ব্যবহার করা হয়েছে। 7 প্রকার বিভক্তি কি হইলে তোমরা বুঝে যাবা যে নাম বিভক্তিও কেন 7 প্রকার, ক্রিয়া বিভক্তিও 7 প্রকার। প্রথমা বিভক্তিতে দুইটা জিনিস হয়, শূন্য আর অ। দ্বিতীয় বিভক্তিতে হয় কে রে, কি হয়? কে রে। তৃতীয়া বিভক্তি, তৃতীয়া, আমি কিন্তু তৃতীয়াতে চলে গেলাম, দ্বিতীয়া তৃতীয়া, তৃতীয়া বিভক্তিতে কি হয়? তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা, এই যে দিয়া, আর একটা হচ্ছে কর্তৃক। হ্যাঁ, এই যে চতুর্থী বিভক্তি, চতুর্থী বিভক্তিও হয় কে রে আর জন্য, ঠিক আছে? এই আমার কথা কি ক্লিয়ার? লেখাটা একটু মনে হয় ঝামেলা হচ্ছে, বাট একটু তোমরা বুঝো আর কি, আমি তো তাড়াতাড়ি লিখতেছি, তো এমনি আমার হাতের লেখাটা অনেক খারাপ আর কি। হ্যাঁ, আর হচ্ছে কিছু করার নাই, অনেক চেষ্টা করছি আর কি। যাই হোক, পঞ্চমী বিভক্তি, এই যে পঞ্চমী, পঞ্চমী হচ্ছে হতে, বুঝো, হতে, এই যে থেকে, আর হচ্ছে চে। দেখো আমি কিন্তু প্রথমা দিয়ে দিলাম, দ্বিতীয়া দিয়ে দিলাম, তৃতীয়া চতুর্থী দিয়ে দিলাম, পঞ্চমী এই যে ষষ্ঠী বিভক্তি দিয়ে দিলাম। ষষ্ঠী হচ্ছে র এর, র এর। হ্যাঁ, আমি বোঝাবো তানভীর, তোমাদের মনে এই কোশ্চেনটা আসবে আমি জানি, আমি বোঝাবো, একটু সবুর করো, আমি সবগুলা লিখে নেই। সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি হচ্ছে এ, অন্ত্যস্ত আর তে। এই জনগণ ক্লিয়ার কিনা? মাথায় কি ঢুকছে? এখন আমি একটু বলি, এখন তো বলো তো, এই যে তুমি প্লাস তে কি বিভক্তি যুক্ত হয়েছে, কর প্লাস তেতে কি বিভক্তি যুক্ত হয়েছে? জনগণ দেখি পারি কিনা, বলো তো, তুমি প্লাস তেতে কি বিভক্তি, কর প্লাস তেতে কি বিভক্তি? সপ্তমী। তাহলে বুঝতে পেরেছো, এই কর প্লাস তেতে যে তে বিভক্তি যুক্ত হয়েছে, তুমি তখন বলবা এই তে হচ্ছে ক্রিয়া সপ্তমী, আর এই তেতে যে তে বিভক্তি হয়েছে এটাকে কি সপ্তমী বলতে হবে বলো তো? এটা হচ্ছে নাম সপ্তমী। হিসাব ক্লিয়ার? এই জনগণ, তুমি প্লাস তে নাম বিভক্তি, গুড, আর নাম বিভক্তি সপ্তমী,
আর হচ্ছে এটা ক্রিয়াতে কি বলতে হবে, ক্রিয়া বিভক্তি সপ্তমী। হিসাব ক্লিয়ার? এখন তোমাদের ভিতরে কোশ্চেন হচ্ছে ভাই দ্বিতীয় আর চতুর্থী নিয়ে, যে কেন ভাই দ্বিতীয় আর চতুর্থী এক, এর ভেতরে ডিফারেন্ট কি? অবশ্যই ডিফারেন্ট আছে। যেমন আমি যদি বলি এই যে চতুর্থী হচ্ছে বিনা স্বার্থ ইন্ডিকেট করবে, বিনা স্বার্থ, মনে রাখতে হবে বিনা স্বার্থ। যদি বিনা স্বার্থ থাকে তাহলে সেখানে চতুর্থী বিভক্তি হবে, ঠিক আছে? তো তাহলে বিনা স্বার্থ থাকলে সেখানে কি হবে, চতুর্থী বিভক্তি হবে। আর যেখানে স্বার্থ আছে, স্বার্থ আছে সেখানে কি হবে, স্বার্থ আছে সেখানে দ্বিতীয় বিভক্তি হবে। ভাই বুঝি নাই, বুঝাইয়া দেন। অবশ্যই বুঝাইয়া দিব, ঠিক আছে? তো আমি যদি বলি কিভাবে বুঝাইয়া দেন, আমি যদি বলি দেখো, যেমন যেমন চতুর্থী বিভক্তিটা আমি বলি, একটা মাথা আসতেছে না কেন এখানে। আচ্ছা আমি যদি এখানে একটা উদাহরণ দেই, যেমন উদাহরণটা লিখবো কই, এই পাশে একটু লিখি, চ্যাট বক্সটা নিয়ে আসি। এই দেখো এখানে আমি একটু লিখি, আমি যদি বলি এই যে গুরুকে ভক্তি, দেখো গুরুকে ভক্তি, ওকে আমি বললাম গুরুকে ভক্তি এক, ওকে। আচ্ছা আর আমি যদি বলি বরকে দেখা, বরকে দেখা, দুইটা বললাম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি যদি বলি বরকে দেখা আর গুরুকে ভক্তি, দুইটা শব্দ বলেছি কিন্তু এখানে, ভালো করে ক্লিয়ার করে দেখো। এটাকে যদি আমি এক দেই আর এটাকে যদি আমি দুই দেই, বলো তো কোনটা বিনা স্বার্থ হচ্ছে? এক, গুড গুড নিমা, গুড গুড, এক, গুড, সবার হয়েছে। কারণ গুরুকে ভক্তিতে তুমি যে করতেছো, এখানে যে কে ব্যবহার করা হয়েছে, এই কেটা কি হবে, এই কেটা হবে চতুর্থী। আর এই যে বরকে দেখা, বরকে দেখা মানে কি, বর তোমার সিক্স প্যাক দেখাও দেখি, এটা না কিন্তু। বরকে দেখাইতে বললে বর দেখাইলো ইয়া ইয়া ইয়া, এই সিক্স অ্যাপ দেখাচ্ছে, আসলে এই দেখা না, বরকে বরের কোয়ালিটি দেখা, যে বর বিসিএস ক্যাডার কিনা, নাইলে আমরা বিয়া দিব না আমাকে বোনকে বা আমাদের মেয়েকে, তাই না? তারপরে ছেলে হচ্ছে কেমন ইনকাম করে, এইটাকে দেখার কথা বলেছে, ঠিক আছে? তো বর যাইতে তেমন দেখা, বর বিসিএস ক্যাডার হন লাগবো, নাইলে আমাকে মায়া দেওয়ান লাগবো না, দিত না। অর্থাৎ এই যে বরকে দেখা বলতে বরের কোয়ালিটি দেখার কথা বলেছে, সুতরাং এটা হবে দ্বিতীয়া। এই জনগণ বুঝেছো কিনা? বুঝে থাকলো মাথা নাড়ো, ঝাঁকি মারো। হ্যাঁ গুড। কেমন স্বার্থ আছে, অবশ্যই স্বার্থ আছে না? হ্যাঁ জি ভাইয়া বুঝলাম, ওকে। তাহলে কি বিভক্তি ক্লিয়ার? এই জনগণ বিভক্তি ক্লিয়ার? এই যে এটা একবার ভালো করে দেখে নিবা, বাসায় আমার ভিডিওটা একবার দেখে একটু খাতায় উঠায় নিবা, একেবারে সেই হয়ে যাবে। আমরা নেক্সট চলে যাব বিশেষ্য পদ। ওই যে বিভক্তি মনে আছে তো, কি পড়েছিলাম, সব্যয় পদ আর অব্যয় পদ। অব্যয় পদটা দেখাবো একটু পরে, প্রথমে আমরা চলে যাব বিশেষ্য পদে। বিশেষ্য খুবই সোজা, এটা কি বুঝাবো তাও বুঝাই। বিশেষ্য হচ্ছে খুবই সোজা একটা এ, যে আসলে কি সেটা। বিশেষ্য শব্দের অর্থ হচ্ছে নাউন, আমরা ইংরেজিতে যেটাকে বলি নাউন, তাই না? আপনি কি তাহেরির ফ্যান? এত মাথা নাড়ু ঝাঁকি মারতে বললেন, তাহেরি তো আসলে সবারই ফ্যান, তাহেরির বদ ফ্যান, বদ সময় নাউন, হ্যাঁ মাথা নাড়তে নাড়তে আর ঝাঁকি মারতে মারতে এখন বাসার সবাই আমাদের তাহারি বলে, তাই। আচ্ছা যাই হোক, এই যে বিশেষ্য পদ, এই যে বিশেষ্য পদ, বিশেষ্য পদকে 6 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 6 ভাগে ভাগ করা যায়। বিশেষ্যর ইংরেজিতে কি বলে? বিশেষ্যর ইংরেজিতে বলে নাউন, ঠিক আছে? বিশেষ্যের ইংরেজিতে কি বলে? নাউন বলে। অর্থাৎ কোনো কিছুর নামকে নাউন বলি আমরা, ঠিক আছে? তো এই বিশেষ্য পদকে আমরা অনেক রকম ভাবে ভাগ করতে পারি। এর ভেতরে আছে নাম বিশেষ্য, ঠিক আছে? এই যে সংজ্ঞাবাচক বিশেষ্য, এর আরো একটা নাম আছে যেটাকে আমরা বলি নাম বিশেষ্য, এটাকে আমরা বলি নাম বিশেষ্য। তাহলে আমরা সংজ্ঞাবাচক বিশেষ্য বা নাম বিশেষ্য একই জিনিস, যেটাকে আমরা প্রপার নাউন বলি। হ্যাঁ গুড। যেমন আনিস, ঢাকা, হিমালয়, গীতাঞ্জলি, এগুলাকে নাম বিশেষ্য। এখন তোমার কোশ্চেন হচ্ছে যে এগুলা পরীক্ষাতে কিভাবে কোশ্চেন আসবে, কোশ্চেনটা আসবে কিভাবে, তাই না? জান্ট বলতেছে, জান্ট কি বাংলায় আছে? জান্ডান পার্টিসিপল আছে তো,
দেখা মনে একটু পরে। বলতেছে সংজ্ঞাবাচক বিশেষ্য যেমন আনিস, ঢাকা, হিমালয়, গীতাঞ্জলি ইত্যাদি। জাতিবাচক বিশেষ্যকে কি বলা হয়? যেটাকে মানুষ, পাখি, পর্বত, শহর ইত্যাদি এগুলোকে আমরা জাতিবাচক বলি। ঠিক আছে? তো এই মানুষের ভেতরে এই যে আনিস, আনিস হচ্ছে সংজ্ঞাবাচক বা নামবাচক, হ্যাঁ, কমন নাউন। বস্তুবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য কোনটাকে বলি? যেমন চেয়ার, টেবিল, যাদের প্রাণ নাই, চিনি, লবণ, পানি ইত্যাদিকে আমরা বস্তুবাচক বিশেষ্য বলি। সমষ্টিবাচক বিশেষ্য মানে যেটাকে আমরা বলি কালেকটিভ নাউন, হ্যাঁ, মেট্রাল নাউন। বস্তুবাচক মানে মেট্রাল নাউন। সমষ্টিবাচক যেটাকে আমরা বলি কালেকটিভ নাউন, যেমন সভা, জনতা, সমিতি, মাহফিল, পঞ্চায়েত ইত্যাদি, এটাকে আমরা সমষ্টিবাচক বলি। ভাববাচকটা একটু পরে বোঝাবো, কারণ এটা একটু টাফ আছে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু বলবো। গুণবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য যেটাকে বলি আমরা কি বলি? গুণবাচক, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, এখানেই কিন্তু আছে সেই ভালোবাসা, নাকি প্রেম, ভালোবাসা, সততা, ভদ্রতা, যৌবন, মধুরতা, তারুণ্য, সুখ। ছোটবেলায় যখন এই বিশেষ্য মুখস্থ থাকতো না, কোনো কিছু মনে না থাকে, গুণবাচকটা মনে থাকতো রিয়েলি। মানে পরীক্ষাতে গুণবাচক কোনটা আসলে খুব মনে রাখতে পারতাম, কারণ এর ভিতরে স্যার বলেছিল যে প্রেম ভালোবাসা আছে। গুণবাচক বিশেষের ভিতরে প্রেম আছে, ভালোবাসা আছে, যেটা হার্ট থেকে ফিল করা যায়। সব ভুলা যাইতাম, বিলিভ মি, মানে সবকিছুই ভুলা যাইতাম। সমষ্টি কোনটা, বস্তু কোনটা, জাতি কোনটা, সংজ্ঞা কোনটা, সব ভুলা যাইতাম, শুধু গুণবাচকটা ভুলতাম না। মানে জীবনে গাইথা গেছে আর কি, মনে করেন। মানে গাইথা গেছে তা গাইথা গেছে, ওইটা আর মুছে নাই কোনোদিন। হ্যাঁ, কারণ স্যার বলেছিল এর ভিতরে প্রেম ভালোবাসা আছে। যাই হোক, আমি হচ্ছে বয়েজ স্কুলে পড়ছি তো, এই জন্য আর কি এটা বললাম, মানে মনে থাকতো আর কি। যাই হোক, এটা হচ্ছে আপনার গুণবাচক বিশেষের কাহিনী আর কি। যাই হোক, এখন আমি বলেছিলাম কি ভাববাচক একটু প্রবলেম আছে, ভাববাচকটা একটু বুঝাইতে হবে। এর একটু সংজ্ঞা দিয়ে বোঝাবো আমি ভাববাচকটা। একটু একটা স্লাইড নিয়ে নেই। বয়েজ স্কুলে যারা পড়ছে তারা জানে যে বয়েজ স্কুলে পড়ার জ্বালা কি রে ভাই। অবশ্য একদিক থেকে ভালো লাগতো, কারণ অনেক মাইর খাইতাম তো টিচারদের কাছে, ওইগুলো আর কি দেখতো না কেউ, খুব লজ্জা পাইতাম আর কি। ঠিক আছে, দেখ অনেক মজা, আমিও পড়ছি। হ্যাঁ, যাই হোক, এখানে একটা জিনিস দেখো, ভাববাচক বিশেষের কথা বলেছি আমি, এটা ভালো করে দেখো। ভাববাচক বিশেষ, এই যে ভাববাচক বিশেষ্যটা আছে, ভাই আমিও বয়েজ স্কুলে ছিলাম, ও অনেক মজা, আমিও পড়ছি। হ্যাঁ, এখন তো তোমরা মেয়া স্কুলের মজাটাই পাইলা না। হ্যাঁ রে, লাইফে কি যে একটা লস হয়েছে তোমাদের রে ভাই। দেখ, এখানে আইসা তো তাও একটা ক্লাসের ভাইব পাও। হুম, মানে লাইফের সবচাইতে, কলেজ লাইফটা হচ্ছে লাইফের সবচাইতে, মানে আমার কাছে কেন জানি মনে হয়, মানে বেস্ট ফ্রেন্ড হয় না, কিন্তু কলেজ লাইফটা অনেকটা মজার লাইফ আর কি। এখানে তোমার বেস্ট ফ্রেন্ড হবে না কলেজে, হয়তো বা হবে, কিছুদিন থাকবে, থেকে আবার শেষ হয়ে যাবে। বাট স্কুলের ফ্রেন্ড গুলা তো একেবারে মরণের আগ পর্যন্ত থাকে। কিন্তু তোমার এই যে কলেজের ফ্রেন্ড আসতে অনেক, মানে মজা হয়, পড়াশোনা হয়, মজা হয়, ক্লাসে একসাথে গিয়ে ক্লাস করা হয়। কলেজের মজা আসলে অনেক মজা, আসলে কলেজের লাইফটা অনেক মজা, মানে রিল্যাক্স একটা লাইফ। তবে ইউনিভার্সিটিতে যাব, অনেকে তো ইউনিভার্সিটিও 1-2 বছর ক্লাস করতে পারলো না। আচ্ছা, যাই হোক, আসলে এইটা একটা, আমি একটা সংজ্ঞা দিই। সংজ্ঞাটা হচ্ছে যে বিশেষ্য দ্বারা ক্রিয়ার অর্থ প্রকাশ পায় তাকে ভাব বিশেষ্য বলে, কিন্তু ক্রিয়া না। মাথায় রেখো, দেখো কি একটা মজা, তোমাকে প্রেম ভালোবাসা শেখাবে কিন্তু সে আবার কাছে আসবে না, এমন আর কি। মনে করো যে বিশেষ্য দ্বারা মনে করো যে বিশেষ্য দ্বারা ক্রিয়ার অর্থ প্রকাশ পায়, মনে করো দেখো সবকিছু দিচ্ছে, ক্রিয়ার অর্থ প্রকাশ পায়, ক্রিয়ার অর্থ প্রকাশ, ক্রিয়ার অর্থ প্রকাশ পায়, বাট ক্রিয়া কিন্তু না, তাকে ভাব বিশেষ্য বলে। ক্রিয়ার অর্থ প্রকাশ পায়, তাকে ভাব বিশেষ্য বলে, তাকে ভাব বিশেষ্য বলে। মনে করো যে এই মোবাইলে চ্যাট করতেছো আর কি, মানে মেসেঞ্জারে চ্যাটিং করতেছো, মানে সবকিছু হচ্ছে কিন্তু তোমার সাথে দেখা করবে না। বিষয়টা হচ্ছে এমন যে বিশেষ্য দ্বারা ক্রিয়ার অর্থ প্রকাশ পাবে কিন্তু ক্রিয়া না, কিন্তু মনে রাখতে হবে
ক্রিয়ার অর্থ প্রকাশ করে বাট ক্রিয়া না, বাট কি না, ক্রিয়া না। বিরাট মজা না? আমার খুব মজা লাগে আর কি, এইভাবেই মনে রাখছি আমি ছোটবেলায়। ভাব বিশেষ্য কোনটা বলে, এটাও আসতো অনেক ইয়েতে, এটা বিসিএস এও আসে, বিভিন্ন ব্যাংক জব পরীক্ষাতেও আসে। যাই হোক, বলতেছে যে বিশেষ্য দ্বারা ক্রিয়ার অর্থ প্রকাশ পায় বাট ক্রিয়া না, সেগুলা কিন্তু নাউন বিশেষ্য। হ্যাঁ, সেগুলা কিন্তু বিশেষ্য আবার। হ্যাঁ, সেগুলা হচ্ছে ভাববাচক বিশেষ। তাহলে কেমন করে হইতে পারে? মানে যেমন আমি যদি বলি গমন একটা শব্দ, আমি একটা শব্দ বললাম কি গমন, যখন আমি এই যে গমন, এই গমন থেকে আমি যখন বলবো গমন করা, গমন করা, হ্যাঁ দেখো এই যে গমন করা এটা কিন্তু ক্রিয়া, এটা কিন্তু কি ক্রিয়া, আর এই গমন কিন্তু নাউন। কি হলো? গমন কিন্তু নাউন, বা যেটাকে আমরা বলি বিশেষ্য। মানে আমার দেখে মনে হচ্ছে গমন, দেখে মনে হচ্ছে কিন্তু ক্রিয়া, হ্যাঁ কিন্তু সেটা হ্যাঁ বি প্লাস আইএনজি আর কি, এই যে গ্রান্ডের কাছাকাছি। অর্থাৎ এই যে আমি কি বুঝতে পারছো যে যেমন গমন দেখে মনে হচ্ছে কি, হ্যাঁ দেখে মনে হচ্ছে কি এটা বিশেষ্য, কি ক্রিয়া, কিন্তু এটা ক্রিয়া না, এটা হচ্ছে বিশেষ্য। ক্রিয়া কোনটা? গমন করা। আমি যদি একই ভাবে বলি ভোজন, আমি একটা শব্দ বলি কি এই যে ভোজন, ভোজন কিন্তু একটা নাউন বা বিশেষ্য, ভোজন কিন্তু একটা নাউন বা বিশেষ্য, কিন্তু এটাকে দেখে মনে হচ্ছে ক্রিয়া, কিন্তু ক্রিয়া না। ক্রিয়া কোনটা? ভোজন করা, ভোজন করা, এইটা হচ্ছে ক্রিয়া। এইটা হচ্ছে কি, এটাকে আমরা কি বলবো? এটা হলো আমার ক্রিয়া। এই জনগণ ক্লিয়ার কিনা? ঘটকের মতো অন্যদের বিয়ের ব্যবস্থা করে দেয় বাট নিউট্রাল থাকে। হ্যাঁ, ডায়মন্ড ক্লিয়ার, হ্যাঁ গুড। সবাই বুঝতে পারছো তো? এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ এইটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দিয়ে দিলাম কারণ এটা থেকে অনেক প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, খাবার তো নাউন অবশ্যই। নেক্সট আমরা চলে যাব, সেটাকে বলবো বিশেষণ। বিশেষণটা একটু বুঝাবো, আমি একটু স্লাইড নেই, আমি আবার না লিখে বুঝাইতে পারি না, ঠিক আছে, আমার একটু লেখা লাগে আর কি, বুঝতে পারছো? লিখতে মানে বেশি লিখি আর কি আমি। আচ্ছা যাই হোক, পদ প্রকরণ, পদ প্রকরণে আমরা নেক্সট আসবো যেটা, সেটা হচ্ছে বিশেষণ। ব্রেক কখন হবে? ব্রেক পড়াইতেছি, ব্রেকের কি দরকার? ভালো লাগতেছে না? আচ্ছা যাই হোক, বিশেষণ, বিশেষণটা কি কি অ্যাকচুয়ালি? বিশেষণটা ভালো, নো ব্রেক, নো ব্রেক, নিড ব্রেক, হ্যাঁ গুড। এই যে আমার একটা যে একটা একটা টিচারের ক্লাস করছিলাম, একটা মনে করেন এই যে, যাই হোক এটা একটু পরে বলি, আসবে পড়ার ক্ষেত্রে বইলা দিব আর কি। বিশেষণ উই ব্যাডলি নিড এ ব্রেক নাও ভাইয়া, তাই তো বা ওকে, আচ্ছা সমস্যা নাই, সবাই তো ব্রেক চাচ্ছে, তাহলে আমি তো আর 2 মিনিট নেই, তারপরে ব্রেক দিচ্ছি আর কি। হ্যাঁ তো বা 2টা মিনিট নিব আমি। হচ্ছে নাম বিশেষণ, আর এখানে হচ্ছে ভাব বিশেষণ। নাম বিশেষণ কি? রূপবাচক, গুণবাচক, ক্রমবাচক, পরিমাণবাচক, উপাদানবাচক। এখানে তো জাস্ট বাচকটা দিয়েছে, কিন্তু নাম বাচক কেন হয়েছে, কাদেরকে নামবাচক বলে এটা কিন্তু বলে নাই, আমি এটা ক্লিয়ার করব বলে বলে নাই। এই দেখো এখানে আমি একটু বলি, এইটা বুঝায় তোমাদের ব্রেক দিব। বিশেষণ, এই যে বিশেষণ, বিশেষণকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, ভালো করে মাথাটা ক্লিয়ার রেখো। 2 ভাগে ভাগ করা যায়, একটাকে বলেছি আমি নাম, আর একটাকে বলেছি আমি ভাব। হিসাব বুঝো, একটাকে হচ্ছে নাম আর একটাকে ভাব। কাকে নাম বলে আর কাকে ভাব বলে আগে তো এটা বুঝতে হবে নাকি? হ্যাঁ একটু পরে দেন, হ্যাঁ অর্থাৎ কাকে নাম বলে আর কাকে ভাব বলে এটা বুঝতে হবে না আমার? তাহলে বুঝতে গেলে নামবাচক বিশেষণ কাকে বলে, নামবাচক বিশেষণ মনে রাখতে হবে, পৃথিবীতে যত বিশেষ্য, মনে রাখতে হবে বিশেষ্য ও সর্বনাম, বিশেষ্য ও কি আছে? সর্বনাম। বিশেষ্য ও সর্বনামকে মডিফাই করে, মনে রাখতে হবে মডিফাই। আর বিশেষণ তো আমরা ইংরেজিতে যেটাকে বলি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অর্থাৎ মনে রাখতে হবে, অর্থাৎ বিশেষ্য এবং সর্বনামকে মডিফাই করে, তাকে নাম বিশেষ্য বলে। তাকে কি বলে? নাম বিশেষণ, তাকে নাম বিশেষণ বলে। হিসাব ক্লিয়ার? হিসাব যদি ক্লিয়ার হয় তাহলে এই যে, অর্থাৎ নাম বিশেষণ বলতে কাকে বলে? যে শুধু বিশেষণ এবং সর্বনামকে মডিফাই করে, সর্বনামকে মডিফাই করবে এবং বিশেষ্যকে মডিফাই করবে, তখন তাকে নাম বিশেষণ বলে। তাহলে ভাব বিশেষণ কাকে বলবে? কোশ্চেন এটা হতে পারে না?
বিশেষ্য এবং সর্বনাম বাদে বাকি যা আছে তাদেরকে মডিফাই করবে। হিসাবটা একটু বলি। তার মানে এটাকে আমি কি বললাম, এখানে হচ্ছে বিশেষ্য এবং সর্বনাম ছাড়া বাকি সবাইকে মডিফাই করবে, এইভাবে লিখে দেই। এখানে আমি কি বললাম, এই যে বিশেষ্য ও এই যে সর্বনাম ছাড়া বাকি সবগুলোকে মডিফাই করবে, বাকি সবগুলোকে মডিফাই করে। সব ক্লিয়ার? মডিফাই করে, এটাকে বলা হয় ভাব বিশেষণ, তাই না? এখন আমি চলে যাব উপরে। এই যে নাম বিশেষণ কি কি হতে পারে, রূপবাচক, গুণবাচক, ক্রমবাচক, পরিমাণবাচক, উপাদানবাচক, ঠিক আছে। আর ভাববাচক হতে পারে ক্রিয়ার বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ। তাহলে আমি টোটালটা বুঝলাম কাকে কিভাবে মডিফাই করে। যেমন আমি এখানে যদি উদাহরণ দিই, ভাই এটা একটু উদাহরণ দেন, উদাহরণ দিয়ে বুঝান, তাহলে অবশ্যই আমি একটু উদাহরণ দিয়ে বোঝায় তোমাদের ব্রেকটা দিব, ঠিক আছে। উদাহরণটা দিই। হ্যাঁ, 9-10-এর 5টার বেশি ছিল, নবম 9 ও 10-এ 5টার বেশি ছিল। হ্যাঁ, অনেক ছিল, আমি সব দিব, কিছু কিছু দিব, ধৈর্য ধরো। বিশেষ্য এবং সর্বনামকে মডিফাই করে, কিভাবে করে তাই না? আমি একটু দেখাইলে কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা। যেমন আমি যদি বলি ছেলে, একটা শব্দ বললাম ছেলে, আর একটা শব্দ বললাম সে। এখন দেখো এই ছেলে একটা কি বিশেষ্য না? এটা কিন্তু একটা বিশেষ্য, আর সে হলো একটা সর্বনাম। এখন এদেরকে মডিফাই করো, তুমি কি দিয়ে মডিফাই করবা এখন বলো তো? এখন আমি যদি বলি ছেলে, ছেলের জায়গায় মডিফাই কিভাবে করা যায়? আমি বললাম ভালো ছেলে। এই যে ভালো হলো একটা বিশেষণ, কি বিশেষণ? নাম বিশেষণ। হিসাব ক্লিয়ার? সে এটা সর্বনাম, তাহলে আমি কিভাবে করব? আমি এখানে বলে দিলাম ভালো সে। দেখো ক্লিয়ার কিনা? অর্থাৎ ভালো ছেলে, ভালো সে, অর্থাৎ এই দুইটাকে আমি ভালো এখানে কি বিশেষণ হিসেবে কাজ করেছে? নাম বিশেষণ হিসেবে কাজ করেছে। নাম বিশেষণ শুধু বিশেষ্য এবং সর্বনামকে মডিফাই করে, বাকি যে কিসে ভাব বিশেষণ কিসে কিসে মডিফাই করে আমরা তো উপরের প্রকারভেদ দেখলাম, ওইগুলো আমরা একটু পরে এসে দেখবো। সবার নাকি একটু ব্রেক দরকার, আমি ব্রেক দিয়ে দেই। তাহলে কত মিনিটের ব্রেক দিব তোমাদেরকে বলো, তোমরা কত ব্রেক দেন? 8 মিনিট 10 মিনিট, সবাই 15 মিনিট 10 মিনিট যাচ্ছে সবাই। আমার ঘড়িতে এখন বাজে হচ্ছে 8টা 28, 8টা 28, আমি 35-এ শুরু করব, ব্রেক শেষ হবে 8টা 35, 35 না 36, 8টা 36-এ সবাই ব্যাক করবো, ঠিক আছে? ওকে।